প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অর্থনীতির আজ আরও একটা নতুন ক্লাস। আমি গীতা বর্মন, প্রভাষক অর্থনীতি, রূপসা ডিগ্রি কলেজ, খুলনা। তো আজকে আমরা দেখো, এর আগের ক্লাসে আমরা বাজার নিয়ে আলোচনা করেছিলাম, বাজারের টপিকটা শুরু করেছিলাম। তো আজকে বাজারের আরও কিছু টপিক আছে। তোমরা জানো হয়তো বাজার অনেক বড় একটা চ্যাপ্টার। এখানে অনেক কোশ্চেন থাকে, প্রত্যেক বছরের কোশ্চেনে এখান থেকে অনেক টপিক থাকে যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, সেটা বহু নির্বাচনী প্লাস সৃজনশীল দুটোর জন্যই। তো আমরা এখন আসি, দেখো বেসিক কিছু জিনিস। বাজারে আমাদের ফার্ম এবং শিল্প, এই দুটো জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয় বিভিন্নভাবে। এই যে দুটো টপিকের সম্মুখীন আমাদের হতে হয়। তো আজকে আমরা আসবো যে ফার্ম কাকে বলে। আমার বোর্ডে খেয়াল করো, প্রথমে আছে ফার্ম কাকে বলে, শিল্প কাকে বলে, দেন আছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাতে এখনও যাচ্ছি না, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাকে নিয়ে আগে আলোচনা করব। তো তার আগে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে যেহেতু ফার্ম কথাটা আছে, ফার্ম এবং শিল্প দুটো জিনিসই এর সাথে যুক্ত, তাই আমরা প্রথমেই আসবো ফার্ম কাকে বলে এবং শিল্প কাকে বলে। দেখো, ফার্ম বলতে বোঝাচ্ছে যে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে ফার্ম বলে। তাহলে কি, যে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকছে, সেই প্রতিষ্ঠানটাকে মূলত আমরা বলছি ফার্ম। তো এই ফার্মগুলোর মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। প্রত্যেকটা ফার্ম ব্যক্তিগতভাবে যেহেতু এগুলো স্থাপিত হয়, সেহেতু ব্যক্তি মালিকানাধীন ফার্মগুলো সবসময় মুনাফা অর্জনের জন্যই পরিচালিত হয় এবং মুনাফাটাই হচ্ছে তাদের মেইন টার্গেট থাকে। বিভিন্ন ধরনের উৎপাদনের উপকরণ সমূহকে কাজে লাগিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং বাজারে বিক্রি করে ফার্মসমূহ মুনাফা অর্জন করে। এখানে দেখো, ফার্মটা হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সম্পূর্ণই হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখন আমরা আসি যে ফার্ম তো কাকে বলে আমরা বুঝলাম, এবার আমরা শিল্প কাকে বলে যদি আমরা ডেফিনিশনটা জানি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা নিজেরাই করতে পারবো। ফার্মটা হচ্ছে স্বল্প পরিসরে স্থাপিত কোনো একটা প্রতিষ্ঠান, কিন্তু শিল্পটাকে যখন আমরা আনবো, শিল্প ধারণাটাকে যখনই আমরা আনবো, তখন কিন্তু কোনো কিছু সমষ্টি, কয়েকটার সমষ্টিকেই আমরা তখন শিল্প বলে অভিহিত করবো। যেমন ধরো, ব্যক্তিগত মালিকানাধীন কয়েকটা ফার্মকে যখন আমরা একত্রিত করব, সেই সমষ্টিকেই আমরা বলবো শিল্প। এখানে বইয়ে আছে দেখো, কোনো বিশেষ পণ্য উৎপাদনে যেসব ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান নিয়োজিত থাকে, তাদের সমন্বিত রূপকেই বলা হয় শিল্প। যেমন আমি যদি বলি যে পাট শিল্প, তাহলে পাট শিল্প বলতে আমি কিন্তু বাংলাদেশে যে কোনো একটা পাট শিল্পকে বোঝাচ্ছি না বা একটা ফার্মকে বোঝাচ্ছি না। পাট শিল্প বলতে আমি বাংলাদেশে যতগুলো পাটের ফার্ম আছে যারা পাট উৎপাদন এবং বাজারজাতকরণের সাথে রিলেটেড, তাদের সমন্বিত রূপটাকেই আমরা বলছি পাট শিল্প। এক কথায় বলছি, বাংলাদেশের পাট শিল্প অনেক সমৃদ্ধশীল। যখন আমি এটা বলছি, তখন কিন্তু যে কোনো একটা ফার্মকে আমি বলছি না, টোটাল সমষ্টিটাকেই আমি বলছি পাট শিল্প। তো এখানেই হচ্ছে ফার্ম এবং শিল্পের পার্থক্য। ফার্মটা হচ্ছে, যদি স্পেসিফিক্যালি পার্থক্যে আমরা যাই, তাহলে দেখো কিছু পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। যেমন, অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়, কিন্তু সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠানকে শিল্প বলা হয়। ফার্ম হচ্ছে একটা ক্ষুদ্র অর্থনৈতিক ইউনিট। ফার্মের পরিধি তুলনামূলকভাবে সীমিত। যেহেতু এটা ক্ষুদ্র একটা ইউনিট, সেহেতু এটার পরিধি অবশ্যই সীমিত হবে, কিন্তু শিল্পের পরিধি কিন্তু ফার্মের পরিধি থেকে বেশি হবে। ফার্ম সবসময় একক মালিকানায় পরিচালিত হয়। সবসময় যে একক মালিকানায় পরিচালিত হয় এমন কোনো কথা নেই, সেখানে একের অধিক মালিকানা থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্মের মালিকানাটা হচ্ছে একক থাকে। কিন্তু শিল্প যখন আমি বলছি, যেহেতু অল ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প, সেহেতু এখানে কিন্তু একক মালিকানাটা থাকে না। ঠিক এভাবে ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজারকে প্রভাবিত করতে পারে।
কারণ ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজার দামকে প্রভাবিত করতে পারে না, কিন্তু শিল্প কিন্তু তার দ্রব্য সামগ্রী দিয়ে বাজার দামকে কম বেশি প্রভাবিত করতে পারে। এরকম ধরনের কিছু পার্থক্য আছে, তোমরা পড়ে নেবে, বইয়ে আছে। এবার আমরা আসি, দেখো তোমরা বোর্ডে খেয়াল করো, একটা চিত্র দেওয়া আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তো এই স্বল্পকালীন ভারসাম্য বা দাম নির্ধারণ যাই বলি না কেন, এখানে তোমার 3টা পয়েন্ট আছে। সেই 3টা পয়েন্টের মধ্যে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং লোকসান, এই 3টা জিনিসকে উল্লেখ করা হয়েছে। আমরা যেহেতু বলছি ফার্মের ভারসাম্য ফার্ম, তাহলে এই ফার্মে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা হবে, স্বাভাবিক মুনাফা হবে এবং মাঝে মাঝে লস হতেই পারে। যদিও ফার্মের ক্ষেত্রে লোকসান বা লস যেটাই বলি, এটার সম্ভাবনাটা খুব কম, কিন্তু মাঝে মাঝে সেটা হতে পারে এবং কোন সিচুয়েশনে গেলে হয় সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তো দেখো আমরা প্রথম পয়েন্টটাতে আসি, হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা যখন পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের মধ্যে যখন অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমরা চিত্রে চলে আসি। দেখো এখানে চিত্রে ও এক্স অক্ষে উৎপাদন নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই অক্ষে মূল্য বা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এখন দেখো দুটো অক্ষ আমি পেয়ে গেলাম। এখন আসো দেখো আমার ইউ আকৃতির দুটো রেখা আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এমসি। তো এই এসি আর এমসি রেখাটাকে আমরা প্রথমে এসি এঁকে নিব, কারণ এমসি হচ্ছে সবসময় এসির নিচ থেকে টানতে হবে। তো এসি এঁকে নিয়ে তারপর আমরা ভূমি অক্ষ বরাবর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর আর এমআর মানে অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ যেটাকে বলা হয়েছে, দেখো এআর সমান সমান এমআর, এই রেখাটা সবসময় ভূমি অক্ষের সাথে সমান্তরাল হবে। কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পমেয়াদে যে অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে, সেখানে ও এক্স অক্ষ বা ভূমি অক্ষ বরাবর এআর সমান সমান এমআর রেখাটা হবে। তো সেটা আমরা এঁকে নিলাম। এবার দেখো এখানে বলছে, এখানে এমসি রেখা হলো প্রান্তিক ব্যয় রেখা। আমি আবার একটু ব্যাখ্যা করি। এসি রেখা, এসি সমান সমান অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়, এমসি সমান মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় রেখা, এবং এআর সমান অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় রেখা, এবং এমআর সমান মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় রেখা। তার মানে আমার এখানে কিন্তু দুটো টার্ম আসতেছে। কোন দুটো টার্ম আসছে? আয় এবং ব্যয়। আয়টাকে আমরা কি বলি? রেভিনিউ। এই জন্য গড় আয় এবং প্রান্তিক আয়কে আমরা এআর এবং এমআর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং ব্যয় রেখাটা সবসময় কস্ট, অ্যাজ এ কস্ট আমরা ব্যয়কে নির্ধারণ করে থাকি, কস্ট ফর সি। এই জন্য এখানে এমসি এবং এসি বলতে বোঝাচ্ছে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট, যেটার বাংলা হচ্ছে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয়। তাহলে এখানে যেহেতু আমার মুনাফা কথাটা আছে, মুনাফাটা কখন হয়? মুনাফাটা করতে গেলে কিন্তু আমার আয় ব্যয়টাকে নিয়ে আসতে হবে, তাই তো? তো আয় ব্যয় যদি নাই থাকে তাহলে মুনাফার কোনো প্রশ্নই ওঠে না, তাই তো? এবং মুনাফা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কাম্য, তাই তো? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা। যদি মুনাফা অর্জনই করতে না পারে তাহলে তো ব্যবসা দাঁড় করায় কোনো লাভ নাই। তো এখন দেখো আমরা এসি রেখা এমসি রেখা পেয়ে গেলাম, এআর রেখা এমআর রেখাও পেয়ে গেলাম। এখন এসি রেখা এআর এমআর রেখাকে কাট করলো একটা পয়েন্টে, এবং এমসি রেখা এমআর এবং এআর রেখাকে কাট করলো একটা জায়গা থেকে। এখন দেখো এখানে শ্যাডেড এরিয়া নামে একটা এরিয়া আছে, দেখো যেটাকে আমরা PQRS নামে দেখিয়েছি। এখানে হচ্ছে কি একটা শ্যাডেড একটা এরিয়া, যেটাকে আমি আলাদা করে একটা বক্স আকারে দেখিয়েছি। এখানে দেখো এই রেখাটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে মূলত আমরা বলবো মুনাফার পরিমাণ। সেটা কিভাবে বলবো? দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ও এম, যেটা ভূমি অক্ষে ও এম, এই ও এমটা হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্দেশ করছে। একটা ফার্ম সাপোজ ও এম পরিমাণ উৎপাদন করছে, সেটা নির্দিষ্ট কোনো একটা সময়ে তার উৎপাদনের পরিমাণ ও এম। এবং এখানে আমরা যদি বক্সের সাথে কম্পেয়ার করে থাকি তাহলে দেখো টোটাল আয়, এখানে আমার বাঁ পাশে যে বক্সটা করা আছে এখানে আরও ডিটেলসে লেখা আছে।
এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে একটা ফার্ম, এই ফার্মের মোট আয়টা হলো, আমি কিন্তু OM দিয়ে উৎপাদন নির্দেশ করেছি, OM দিয়ে উৎপাদনের পরিমাণ। এবং এবার আমরা আসবো আয় এবং ব্যয়। যদি আয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো তো, আয়ের সাথে আমরা ব্যয়টাকে কম্পেয়ার করব। এখানে মোট আয় OMPS, দেখো লেখা আছে মোট আয় OMPS, আর মোট ব্যয় হচ্ছে OMQR। তাহলে টোটাল যে বড় বক্সটা OMPS, এখান থেকে যদি আমি ব্যয়ের পরিমাণ যেটা OMQRটাকে বাদ দিয়ে দিই, তার মানে কি, যদি কোনো ফার্মের, আচ্ছা সেই এক্সাম্পলটাতে আমরা পরে আসি। এখানে OMPS আয় এবং OMQR ব্যয়, এই আয় থেকে ব্যয়টাকে যদি আমি বাদ দিই তাহলে যে পোর্শনটুকু আমি পাবো, এখানে সেই শ্যাডেড এরিয়া যেটা PQRS, এই শ্যাডেড এরিয়াটাই হচ্ছে আমার ওই ফার্মের অস্বাভাবিক মুনাফা। যেখানে দেখো যে PQRS ওখানে রাউন্ড করা আছে, ওটাই হলো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফার পরিমাণ। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, তার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিলাম, এক্সপ্লানেশনটা দিলাম। তো এখন আমি যদি এই জিনিসটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বাদ দিয়ে যদি কোনো ফিগার আউট করি, যেমন ধরো একটা ফার্মের মোট আয় হচ্ছে 50,000 টাকা, যেটাকে আমরা OMPS দিয়ে দেখিয়েছি। ওখানে যদি আমি একটা ফিজিক্যাল অ্যামাউন্ট নিয়ে আসি তাহলে 50,000 টাকা তার মোট আয়। কিন্তু ওই ফার্ম তার ব্যয় বাবদ যত প্রকার ব্যয় আছে, এখানে আমি ফিক্সড কস্ট অথবা কারেন্ট কস্ট যেটাই বলি, সব কিছু ধরেই আমরা মোট ব্যয়টাকে বোঝাচ্ছি। তো মোট ব্যয় যদি 40,000 হয় তাহলে আমার মুনাফার পরিমাণটা কত হবে? 50,000 মাইনাস 40,000, তাহলে মাইনাস করলে যে টাকাটা থাকে, যে অ্যামাউন্টটা থাকে 10,000, সেই 10,000 হচ্ছে ওই ফার্মের অস্বাভাবিক মুনাফা। তো যেহেতু কথাটা অস্বাভাবিক হিসেবেই আছে, বা অতিরিক্ত, অস্বাভাবিক মানে কি বেশি মুনাফা, তাই তো? যখন বেশি মুনাফাটা হবে তখন আমি ফিজিক্যাল অ্যামাউন্ট যখন বলবো তখন আরও একটু বেশি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, যেখানে ফার্মটা অস্বাভাবিক মুনাফা অর্জন করছে এবং এই অস্বাভাবিক মুনাফার পরিমাণটা হচ্ছে PQRS। এটি হচ্ছে প্রতিষ্ঠানের সর্বাধিক মুনাফা। এটাকে যদি আমি বলি যে অস্বাভাবিক মুনাফাটাকে বলা হয় সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। কি বলছি? সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। এখন যদি এই জিনিসটাকে আমরা আরও দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করতে চাই, সেটার প্রথমটা হচ্ছে স্বাভাবিক মুনাফা এবং আরেকটা হচ্ছে লোকসান বা লস। তো এই স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে জাস্ট শুধু চেঞ্জ আসবে, এই যে শ্যাডেড এরিয়াটা, এই শ্যাডেড এরিয়াটা থাকবে না। শ্যাডেড এরিয়াটা যদি না থাকে তাহলে কি হবে একটু কল্পনা করো তো, একটু জাস্ট ভাবো যে শ্যাডেড এরিয়াটা নাই, তাহলে আয়ের সমান যদি ব্যয় হয়ে যায় তাহলে কি তাহলে সেখানে কি কোনো অস্বাভাবিক মুনাফা থাকবে? থাকার কথা অবশ্যই থাকবে না। তো সেক্ষেত্রে শুধু এতটুকুই চেঞ্জ যে আমার শ্যাডেড এরিয়াটাকে আমি ক্লোজ করে দিব, দিলে এখানে আমার মোট আয় হবে OMPS এবং মোট ব্যয়ও হবে OMPS। যখন শ্যাডেড এরিয়াটা থাকবে না তখন আয় সমান সমান ব্যয় যদি হয়, সেই জিনিসটাকে আমরা বলবো স্বাভাবিক মুনাফা। তার মানে আয় ব্যয় পরস্পর সমান। এই জিনিসটাই হচ্ছে ফার্মের স্বাভাবিক মুনাফা। হ্যাঁ, এটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে শ্যাডেড এরিয়া থাকছে না, মুনাফা আছে যেটাকে স্বাভাবিক বলা হচ্ছে, তাহলে টোটালি শ্যাডেড এরিয়াটা থাকছে না কেন? আয় ব্যয় যদি সমান হয় তাহলে তো লস নাই কিন্তু লাভও তো নাই, তাহলে মুনাফার পরিমাণটাকে কেন স্বাভাবিক বলা হয়? তো এই জিনিসটা হচ্ছে যদি আমরা দেখাই যে ইকোনমিক্সে যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের এই জিনিসটাকে দেখাবো, তখন এখানে আয় এবং ব্যয় সমান হলেই শর্তটা এরকমভাবে ধার্য আছে যে MC সমান MR সমান AR সমান AC। এই লাইনটা বা এই শর্তটা ফুলফিল হলে তখন আমরা সেটাকে বলবো স্বাভাবিক মুনাফা। যদি এখানে দেখা যাচ্ছে না কোনো মুনাফার পরিমাণ আছে, মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে না কোনো স্বাভাবিক মুনাফা আছে, তারপরও আমরা মোট আয় এবং মোট ব্যয় যদি পরস্পর সমান হয়ে থাকে অর্থনীতির ভাষায়,
সেটাকে শর্ত সাপেক্ষে আমরা বলবো স্বাভাবিক মুনাফা। তো শিক্ষার্থীরা, এর পরের দিন আমরা লস যেটা লোকসান যেটা সেটা শ্যাডেড এরিয়াটা কস্টের উপরে চলে যাবে, কস্টটা অনেক উপরে চলে যাবে। যখন কস্টটা বেশি হয়ে যাবে তখন তো লস হবেই। প্রথমটা হচ্ছে আমার আয় বেশি ব্যয় কম, তারপর হচ্ছে আয় ব্যয় সমান, তারপর যখন আয় কম ব্যয় বেশি হয়ে যাবে তখন ফার্ম কি হবে, লসের সম্মুখীন হবে। তাহলে এই জিনিসটা আমি মুখে তো অলরেডি বলেই ফেললাম, এবং অঙ্কন যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা সেটাও খুব ইজি। তোমরা আমার নেক্সট ক্লাস যেদিন আমি তোমাদের সামনে আবার চলে আসব, তার আগ পর্যন্ত তোমরা বাসায় বসে লোকসান সহ ফার্মের ভারসাম্য অর্জনটা কীভাবে সম্ভব সেটা একটু প্র্যাকটিস করবে। তাহলে এখন আজকে আমাদের আলোচনার বিষয়ে যেগুলো ছিল সেগুলো এখানে সমাপ্ত। তো এরপর দিন আমরা এই বাজারের চ্যাপ্টার, যেহেতু আমি বলেছি যেটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা নিয়ে আরও অনেক কথা আছে, সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটা কথা মনে রেখো, ঘরের বাইরে যদি আমরা যাই তাহলে আমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে, মাস্কের বিকল্প কোনো কিছুই নেই। সো সকলকে শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ।